বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 28শে ডিসেম্বর রোজ রবিবার, সপ্তাহের প্রথম কার্যদিবস। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মার্কেটের ব্ল্যাক সানডে, যেটি আমরা এই পুরোটা বছরই দেখলাম এবং কোনো পরিবর্তন নেই। মাঝে মাঝে দু একটি রবিবার অর্থাৎ সপ্তাহের প্রথম কার্যদিবস আমরা দেখেছি সবুজ হতে, বাট বাকি সময়টুকু আমরা পুরো বছরেই দেখলাম যে কখনোই গ্রিনটাকে ধরে রাখতে পারেনি, রেড দিয়ে শেষ করেছে। আজকেও ঠিক সেই রকমটি আমরা দেখলাম। আমরা প্রত্যাশা করেছিলাম, বাট গত দিনের আলোচনায় এই জায়গাটাতে আমরা বলেছিলাম যে মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার সম্ভাবনাটাই বেশি থাকবে, কারণ ক্লোজিংয়ের একটা প্রেশার থাকবে। আপনারা হয়তো সারাটা দিনই খেয়াল করেছেন যে মার্কেট একটা সময় 30 থেকে 33 পয়েন্টের মধ্যে খুব ওঠানামা করছিল এবং কোনো স্টকেরই প্রাইস অ্যাকশন হচ্ছিল না সেইভাবে। তখনই কিন্তু মার্কেট একটা জায়গায় যখন স্থির হয়ে গিয়েছিল, তখন কিন্তু মার্কেট স্বাভাবিকভাবেই ডাউন ট্রেন্ডে আসার জন্য চেষ্টা করছিল এবং শেষ পর্যন্ত ক্লোজিংয়ের যে চাপ সেটি আর ধরে রাখতে পারেনি এবং শেষ পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ড দিয়েই শেষ করেছে। মার্কেটে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 132টি, ডাউন ট্রেন্ড 199টি এবং আনচেঞ্জ 62টি স্টক। মার্কেটের টার্নওভার সেটিও আজকে বৃদ্ধি পেয়েছে। গত দিনে টার্নওভার ছিল 338 কোটি টাকা, সেই জায়গাতে আজকে 385 কোটি টাকা অর্থাৎ 47 কোটি টাকার লেনদেন বেশি হয়েছে। অর্থাৎ এই জায়গাটুকু আজকে মার্কেটের স্বস্তির জায়গা তৈরি করেছে। বাকি অন্যান্য যা কিছু ছিল আমার কাছে মার্কেটের ফেক আপ ট্রেন্ড হিসাবেই 100% আমি ধরে নিয়েছি এবং সেই ফেক আপ ট্রেন্ডটাকে মার্কেট ডাউন ট্রেন্ডে এসে ক্লোজ করেছে 4870 এই জায়গাতে। মার্কেটের টপ 10 গেনার লিস্টটা যদি আপনি দেখেন, সেখানে আমাদের সেভাবে আলোচনা করার আজ একটা স্টকই নেই, শুধুমাত্র বিডি ওয়েল্ডিং আছে জেড ক্যাটাগরির। এই স্টকটি ছাড়া আমাদের টপ 10-এর তেমন কোনো স্টক আজকে স্থান করতে পারেনি। তবে আমরা গত কয়েকটা দিন ধরে আপনাদের সাথে যে স্টকগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই স্টকগুলোর প্রাইস অ্যাকশন হয়েছে, তবে সেটিও উল্লেখ করার মতো তেমন কিছুই না। আমরা দেখেছি যে আজকে অ্যাপেক্স স্পিনিংয়ের একটা প্রাইস অ্যাকশন হয়েছে। তমিজউদ্দিন টেক্সটাইল, যেটি আমরা সবসময় আপনার সাথে আলোচনা করি, আপ্তাবট্র চেষ্টা করেছে কিছুটা প্রাইস অ্যাকশন করার। টিটিল সেটিও চেষ্টা করেছে। সোনারগাঁও টেক্সট, যেগুলো আমরা আসলে জেনেক্সিল মানে আপনাদের সাথে আলোচনায় থাকি সবসময় আলোচনা নিয়ে, সেই স্টকগুলো কিছুটা চেষ্টা করেছে। সোনালী পেপারও চেষ্টা করেছে, যে ধরনের মুভমেন্টে ছিল সেটা ধরে রাখতে পারেনি। পপুলার, জিকিউ, প্রগতি, এই স্টকগুলো নিয়ে আমরা সবসময় আপনাদের সাথে আলোচনা করি। তো মার্কেটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা বলতে পারি যে আজকে মার্কেট আমরা ভালোভাবে পাইনি। আগামী দিনে মার্কেট কী ধরনের পরিস্থিতি তৈরি করতে পারে সেটিও আমরা আপনাদেরকে আমরা যখন চার্ট অ্যানালাইসিস করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই পর্যন্ত আপনারা সকলে আমার সাথে ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানালে আমি পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলবো। সেক্টর মুভমেন্ট দেখতে পাচ্ছেন, টেক্সটাইলের মাত্র 22টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ইঞ্জিনিয়ারিংয়ের 17টি, ব্যাংকের 14টি। আমরা ব্যাংক নিয়ে আপনাদের কাছে বারবার বলছিলাম যে ব্যাংকের মুভমেন্টটা আসবে এবং ব্যাংক মুভমেন্ট যখনই ফিরে আসবে তখনই ইন্ডেক্সের চরিত্রটা পাল্টে যাবে। তো ব্যাংক চেষ্টা করছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন চেষ্টা করছে, মিউচুয়াল ফান্ড যেটি রয়েছে সেগুলোও চেষ্টা করছে। তবে সেই যে চেষ্টা সেটা যদি সমন্বিতভাবে হয় এবং ইন্ডেক্সকে যদি প্লে করতে পারে তাহলে মার্কেট পরিস্থিতি আরও ভালো হবে। আমরা গতকালকেও আপনাদেরকে বলেছিলাম বা আমার সাথে যারা
হোয়াটসঅ্যাপে সংযুক্ত রয়েছেন বা আমার গ্রুপ মেম্বার যারা রয়েছেন, অনারিয়ামের মাধ্যমে যারা সংযুক্ত রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা একটা নিউজ আজকে শেয়ার করেছিলাম এবং 2026 সালে মার্কেটটা নতুন করে সাজানো হবে। এবং আজকেও আপনারা দেখেছেন যে একটা নিউজ কিন্তু সব জায়গায় ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন পুঁজিবাজারের জন্য ইতিবাচক। যিনি মিনহাজ মান্নান ইমন, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক, তিনি কিন্তু বলেছেন যে এই কথাটি। তো লিডার গতদিন আসছেন, তো লিডার পরবর্তী পদক্ষেপ হিসেবে মার্কেটের স্বাভাবিক একটা আপ ট্রেন্ড আমরা চিন্তা করেছিলাম, বাট সেই জায়গাতে মার্কেটটা কিন্তু আজকে আপ ট্রেন্ডে যেতে পারেনি। স্বাভাবিক আমরা মার্কেটের ক্লোজিংটাকেও মাথায় রেখেছিলাম। তো সেই জায়গাটাতে আমরা আগামী দিনে মার্কেটের কি ধরনের মুভমেন্ট হতে পারে সেটি আপনাদের সাথে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি। আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটে আজকে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হলেও মার্কেটে কিন্তু আজকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে এবং এই জায়গাটাতে মার্কেট আজকে বাই সিগনালে, হিস্টোগ্রামের বার অনুযায়ী বাই সিগনালে চলে আসছে। আর ক্যান্ডেল যেটি লং আপার উইক, সেটি বলার অপেক্ষা রাখে না, একেবারে লং আপার উইক এবং রেড বডি, যেটি ঊর্ধ্বমুখী প্রবণতার অবসান। এই জায়গাটাতে দেখেন একেবারে সেম ক্যান্ডেলে, অর্থাৎ একটা গ্রিন একটা রেড, একটা গ্রিন একটা রেড, স্বাভাবিকভাবে এই জায়গাটাতে একটা সাইডওয়েজ মুভমেন্ট তৈরি করেছে এবং একটা নিম্নমুখী প্রবণতা সূচনা নির্দেশও করে। তো এই লং শুটিং স্টারের যে লং আপার উইক, সেটি আসলে নিম্নমুখী ওপেন প্রাইজের কাছাকাছি বন্ধ হয়। তো এটি দুর্বল নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দেয়, অর্থাৎ আপনি এটাকে যে খুব আগামী দিনে মার্কেটে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেই ফেলবে এই ধরনের কোনো অ্যাকচুয়াল নির্দেশ করে না। এটা একটা ক্যান্ডেল যেটি মার্কেটের নিম্নমুখী প্রবণতার ইঙ্গিত দেয়, তবে সেটি দুর্বল এবং অত্যন্ত দুর্বল। তবে এই দুর্বল ক্যান্ডেলে আপনাদের ট্রেডিং করা যেতে পারে। আপনারা যারা বিচক্ষণ রয়েছেন, মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান রাখেন, তারা অবশ্যই এই বেয়ারিশ ট্রেডিংয়ে আপনারা মার্কেটে বাই সেল করতে পারবেন। এছাড়াও আমরা আপনাদের সাথে রয়েছি, যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকেও বলবো, আপনাদের যে কোনো সমস্যা হলে সেটি অবশ্যই আপনারা আমাদের সাথে অনারিয়ামের মাধ্যমে সংযুক্ত হয়ে আপনারা আপনাদের সমস্যাটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আমরা প্রথমে একটু জেনেক্সিল নিয়ে কথা বলবো। জেনেক্সিলটা দেখতে পাচ্ছেন যে গত দিনের উপরে ক্লোজ করেছে এবং স্বাভাবিকভাবেই এই জায়গা আপ ট্রেন্ডে যাওয়ার যে জন্য মুভমেন্ট দরকার সেটি কমপ্লিট করে রেখেছেন, বাট এটিও এই যে দুর্বলমুখী আসলে করে ফেলেছে। এই জায়গাটাতে যদি আরেকটু উপরে ক্লোজ করতে পারতো, 27 টাকা 50-এর উপরে যদি ক্লোজ করতে পারতো, তাহলে সেই জায়গাটা খুব ভালো হতো। তো এই 27 টাকা 27 পয়সার এই জায়গাটাতে সে বাধাপ্রাপ্ত হয়েছে এবং আগামী দিনেও এই জায়গা থেকে আমি বলবো যে 28 টাকা 30 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে। সব থেকে ভালো হয় 28 টাকা 60 পয়সার উপরে যদি সে ক্লোজটা দিতে পারে। বাট এখানে যেহেতু বাই সিগন্যাল রয়েছে, ভলিউম রয়েছে, হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে পজিটিভ সিগন্যালে রয়েছে এবং মার্কেটের পরিস্থিতি বিবেচনায় আমি মনে করি যে খুব শীঘ্রই তার যে 32 টাকা 50 পয়সা বা 60 পয়সার যে হাইটি রয়েছে ইয়ারলি, সেই হাইটাকে সে ব্রেক করবে। তো যাদের কাছে রয়েছে তারা তো 24 টাকায় বাই ছিলেন, আমার অনেক পরিচিত জনেরা ছিলেন যারা 24 টাকার আশেপাশে বাই ছিল, ইভেন 24 টাকার নিচেও যাদের বাই রয়েছে তারা অবশ্যই এখান থেকে একটা প্রফিট পেয়েছেন। তো আমি আপনাদেরকে বলবো, নতুন করে যদি কেউ বাই করতে চান তাহলে কালকের মুভমেন্টটা অবশ্যই দেখবেন, ক্লোজটা যেন ভালো হয় এবং স্বাভাবিকভাবে ক্লোজটা যদি ভালো হয় তাহলে 32 টাকার আশেপাশে আমরা এই স্টকটিকে পেয়ে যাব। এরপরে আমরা ডমিনেজ নিয়ে কথা বলতে চাই। ডমিনেজের ব্যাপারটা আমরা আজকেও দেখলাম যে আনচেঞ্জড অবস্থাতে সে শেষ করেছে। ডমিনেজের দেখতে পাচ্ছেন যে 28 টাকা 50 পয়সা এই জায়গায় ক্লোজ করেছে। তো ডমিনেজ ভলিউমটা কিন্তু ধরে রাখার চেষ্টা করছে, যদিও পাবলিক হোল্ডিং শেয়ার অনেক বেশি, প্রায় 5.5 কোটির মতো শেয়ার। তো এই জায়গাটাতে তার ফার্স্ট কোয়ার্টার ইপিএস বিবেচনায়
এবং সেক্টর মুভমেন্টের বিবেচনায় যদি আমরা ধরি যে পি রেশিও তো অনেক রিস্কি পি রেশিও অলরেডি ক্রিয়েট করেছে, এবং ডমিনেজের যে এই জায়গাতে বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দেওয়া, সেটা কিন্তু একাধিকবার যারা মার্কেটের ব্যবসাটা বোঝেন বা ট্রেড বোঝেন তারা কিন্তু সেটি করেছেন, এবং আজকে দেখেছেন যে নতুন করে স্টকটিতে সেল প্রেসার চলে এসেছে। সুতরাং এখন আনচেঞ্জড অবস্থাতে আপনি দেখলেন বা প্রাইস ডাউন ট্রেন্ডে না আসার যে ব্যাপারটি রয়েছে সেটি আপনি খুব ভালোভাবে লক্ষ্য করলেন। কিন্তু যদি ভলিউমটা করতে না পারে, অর্থাৎ আজকের যে হাইগুলো হয়েছে এই হাইটা যদি সে ব্রেক করতে না পারে, সেই ব্রেক না করা পর্যন্ত কিন্তু আপনার এটা প্রাইস মুভমেন্টটা করতে পারবে না। আজকেও দেখেছেন যে প্রায় 10 লাখের মতো শেয়ার কিন্তু সেল প্রেসার ছিল, তো ভলিউমটা খুবই কম হয়েছে, বাই ভলিউমও খুব কম ছিল। ডমিনেদের নতুন করে সেল প্রেসার এসেছে সব দিক থেকেই, শুধুমাত্র মুভিং অ্যাভারেজে আমরা বাই সিগন্যাল দেখছি, বাট অন্যান্য হিস্টোগ্রামের বার এমএসিডিতে অলরেডি সেলতে চলে এসেছে। তো প্রাথমিকভাবে আমরা এটা বলবো যে আরএসআই কারেকশন আসুক, দেন তারপরে আবার নতুন করে চিন্তা করবেন। এখানে দু একটি মুভমেন্ট থাকবে, বাট সেই মুভমেন্টটা কিন্তু সাস্টেনেবল হবে না, অর্থাৎ ব্রেকটা যখন না করতে পারবে তখনই সে বারবার ফিরে আসবে। তো সেই জায়গাটাতে আমরা এর আগেও আপনাদেরকে বলেছি, এখনো বলছি যে 28 টাকা 50 পয়সার যে জোনটা, এটা খুব সহজে মানে চোখের নিমিষেই এই জায়গাটা ভেঙে ফেলবে, অর্থাৎ 27 টাকার 26 টাকা 80 পয়সার এই জায়গাটাতে, অথবা 26 টাকা 70 পয়সা এই জায়গাটাতে সে একটা প্রাথমিক ডাউন ট্রেন্ড ক্রিয়েট করবে, এবং সেখান থেকে যদি সে প্রাইস মুভমেন্ট না ফিরতে পারে বা ভলিউম ক্রিয়েট করতে না পারে, তাহলে সেটার গন্তব্য আরও নিচে, ইভেন সেক্ষেত্রে আমরা 24 টাকার আশেপাশেও দেখলে অবাক হবে না। সুতরাং এই জায়গাগুলোতে অবশ্যই আপনারা চিন্তা করে বিনিয়োগ করবেন। এরপরে আমরা এসপিসিএল নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। এসপিসিএল আমার অনেক প্রিয় ভাই বোন যারা রয়েছেন, প্রিয় বিনিয়োগকারী ভাই বোন যাদের রয়েছে এসপিসিএল, এবং এসপিসিএল এ প্রফিটের ব্যাপারে অনেকে একটু হতাশ, কারণ এসপিসিএল এর একটা মুভমেন্টে এসেছিল, যে মুভমেন্ট ছিল সেখানে অনেকেরই প্রফিট ছিল। তো আসলে ভালো বাজারে প্রফিট না নেওয়াটা অত্যন্ত বোকামি একটা কথা। আমি মনে করি যে আপনি যদি ভালো বাজারে প্রফিট নিতে না পারেন, ভালো বাজারে বলতে কি আপনার এই পরিস্থিতিতে মার্কেটে যদি শাহীবাজার পাওয়ার কোম্পানি না, যে কোনো স্টকেই যদি প্রফিটে থাকে তাহলে আপনার উচিত হবে প্রফিটটা চেক করা। যদি প্রফিটটা চেক করতে না পারেন সেক্ষেত্রে আপনার মার্কেট পরিস্থিতিতে যেহেতু টালমাটাল একটা অবস্থার মধ্যে থাকে সবসময়, আমরা এই বছরের পুরোটা সময় দেখলাম, সেক্ষেত্রে আপনি বাই প্রাইসের আশেপাশে বা 2-1 টাকা প্রফিটে থাকলেই আপনার উচিত প্রফিটটা নিয়ে আবার পজিশন নেওয়া। না হলে আপনি যদি বেশি মুভমেন্টের ক্ষেত্রে, আমি এই সারা বছরে দেখলাম যে লো পেইড স্টকগুলো একটু দীর্ঘ সময় বাজারে লিড দেওয়ার চেষ্টা করেছে, টেক্সটাইলের কিছু স্টক লিড দেওয়ার চেষ্টা করেছে, এবং লো পেইডের কিছু স্টক গ্যাপ দেওয়ার চেষ্টা করেছে বড়, আর বাকি সব ম্যাক্সিমাম স্টকই কিন্তু সে ধরনের গ্যাপ দিতে পারেনি। তো এসপিসিএল এর ব্যাপারটা হচ্ছে ডিভিডেন্ড বলেন, তার এই ফার্স্ট কোয়ার্টার ইপিএস বলেন, অসাধারণ এক কথায়। এখানে আমি বারবারই মনে করি যে 46 টাকার যে ব্যারিয়ারটি রয়েছে সেটা ভাঙতে পারলে এটি 52 টাকার আশেপাশে চলে যাবে। যদি সে 48-80-র উপরে ক্লোজ দিতে পারে তবে সেটা খুব সম্ভব, ভলিউমটা ধরে ফেললে সে করতে পারবে। আর পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যাও খুবই যে বেশি সেটাও না। ন্যাব বলি, ইপিএস বলি, পি রেশিও বলি, মানে এই যে ধরনের স্টকে নিশ্চিন্তে বিনিয়োগ করা যায় তার মধ্যে এসপিসিএল কিন্তু অন্যতম। তার ডিভিডেন্ড হিস্ট্রি অসাধারণ। তো যে ভলিউমটি করেছে সেই ভলিউমের পাশাপাশি ক্যান্ডেল যেটি করেছে সেখানে আসলে একটা ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেয়, এবং মার্কেটের যে ক্লোজিং, এই ক্লোজিংয়ের প্রেসারে যদি পড়ে যায় তাহলে 43 টাকা 20 পয়সা এই লেভেলে আমরা শাহীবাজারকে দেখতে পাবো। এরপরে আমরা আত্মাবাটো নিয়ে একটু কথা বলবো। আত্মাবাটো নিয়ে কথা বলার এই পর্যায়ে আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। আপনারা জানেন যে আমরা 3টি স্টকের মাধ্যমে আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট সরবরাহ করছি, যেটা খুব নামমাত্র অনারিয়ামের মাধ্যমে। তো
এটা যারা নিতে চান এবং পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, মার্কেট পূর্বাভাস, ইনসাইডার নিউজ সহ যদি আমাদের সাথে নেওয়ার আগ্রহ থাকে বা আমাদের সাথে আপনারা সম্পৃক্ত হতে চান, তাহলে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। ওই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করলে আমাদের ব্যাপারে আরও তথ্য, এই মার্কেট পরিস্থিতির বিবেচনায় আপনি ওয়াচ লিস্ট নিতে চাইলে আপনি পুরোপুরি তথ্য আমাদের সেখান থেকে নিতে পারবেন। তো আশা করি আপনারা এই জায়গাটাতে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই মার্কেট পরিস্থিতি বিবেচনায় প্রফিটের সুযোগ পাবেন ইনশাল্লাহ। এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলছি না, বাট আপনার মার্কেটে জানেন যে গ্যারান্টি দিয়ে আসলে কোনো কথা বলা সম্ভব না, বাট আপনার স্টপ লস নেওয়া বা মার্কেটের সার্বিক পরিস্থিতি অনুযায়ী ফেক আপ ট্রেন্ডে বাই করা, এই সব ধরনের যে আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন, সেটাকে আপনার নিয়ন্ত্রণ করা, সব ধরনের যোগাযোগ রক্ষা করে যদি আপনি থাকতে পারেন, তাহলে অবশ্যই মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনি প্রফিট পাবেন। তো আপনারা কমেন্ট সেকশনে নাম্বারটি দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন। আফতাব অটোমোবাইলস লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের এটা নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। আজকে সে চেষ্টা করেছে পজিটিভ ক্লোজ এবং 35 টাকা আর উপরে আমরা অবশ্যই স্টকটিকে দেখতে চাই। তো তার আগে অবশ্যই 34 টাকা 70 পয়সা এর উপরে একটা ক্লোজ করতে হবে স্টকটিকে। তো যেটা যদি ক্লোজ করতে পারে, স্বাভাবিকভাবে আমরা আরও ভালো অবস্থানে দেখব। তো এই জায়গাটাতে আমি মনে করি যে বিনিয়োগকারীদের 34 টাকা 90 পয়সার উপরে একটা সেল প্রেশারে চলে আসবে, যেটি বলছিলাম যে 34-70, আসলে 70 বা 50 যেটি বলি না কেন, 90 এর উপরে বা 34-90 এই জায়গাটাতে গেলেও স্টকটি একটা সেল প্রেশার ক্রিয়েট হবে, কারণ কিছুদিন আগে স্টকটি কিন্তু 32-80 ঘুরে আসছে। সুতরাং এই জায়গাতে যেটি বলছিলাম যে অল্প প্রফিটে নেওয়ার জন্য যারা প্রস্তুত বা যারা মার্কেটটাকে বোঝেন, যে পালসটা বুঝে ফেলেন যে এই জায়গাতে মার্কেটের ডাউন ট্রেন্ডের সম্ভব, সেই জায়গাতে কিন্তু প্রফিটটা নিবে এবং মার্কেটে এই স্টকটি সেল প্রেশার আসবে। রহিমা ফুডের বলবো যে রহিমা ফুড ক্যাটাগরি এখন একটা ডাউন ট্রেন্ডে রহিমা ফুডের থাকবে। তো এই ডাউন ট্রেন্ডটা খুব সাময়িক হবে। 148 সর্বোচ্চ আমরা এই জায়গাতে একটা ডাউন ট্রেন্ড দেখবো, সেখান থেকে 148 থেকে 155 এই লেভেলে একটা ডাউন ট্রেন্ড থাকবে। আর মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই সে হাইটাকে ব্রেক করলে সে আরও দূরে চলে যাবে। সুতরাং এই স্টকটি নজরে রাখতে পারেন। আশা করি রহিমা ফুডও বিনিয়োগকারীদের প্রফিট দেবে। RSI বাড়ার সুযোগ রয়েছে, যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে রহিমা ফুড। এরপরে আমরা ফান্ডামেন্টালি খুব স্ট্রং একটি শেয়ার যমুনা অয়েল, এটা নিয়ে অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছেন। তো আজকে সেটা বামে হল্ট হয়েছে। তো যমুনা অয়েলের আজকে আপনারা জানেন যে 180% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো সেই জায়গাটাতে আসলে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। স্টকটি খুবই চমৎকার, আপনারা বাই প্রাইসে আবারও পাবেন, তবে একটু সময় লাগবে। আর ফরেন ইনভেস্টররাও আমরা যতটুকু বুঝতে পেরেছি এবং যতটুকু জানি যে যমুনা অয়েলে ফরেন ইনভেস্টররাও ইনভলভ হয়েছে এবং এই স্টকটি ডাউন ট্রেন্ড যদি বলি যে কী ধরনের ডাউন ট্রেন্ড করতে পারে, সেখানে 165 টাকার এই লেভেলটাতে সে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এই সাপোর্টটা যদি সে ভেঙে ফেলে তাহলে আরও নিচে আসার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে 162 এই লেভেলটাই তার সর্বোচ্চ ডাউন ট্রেন্ড হিসেবে আমি কাউন্ট করছি। তো এই আজকে যেটি করেছে সেটিও ইয়ারলি লো করেছে নিঃসন্দেহে। তো এই লোটা যদি কালকে আবারও করে ফেলে, তাহলে আপনাদের যেটি বলছিলাম যে 155 এই লেভেলটাতে সে এসে সাপোর্ট নিয়ে আবারও ঘুরে যাবে। আমরা মন্নু সিরামিক নিয়ে একটু কথা বলতে চাই। মন্নু সিরামিক নিয়েও এখানে ইনসাইড ডাউন ট্রেন্ডের চেষ্টা করছে, বাট এই জায়গাতে ভালো একটা সাপোর্ট রয়েছে 81 টাকা 90 পয়সা। সাপোর্টটাকে রেসপেক্ট করলে খুব ভালো হবে। তবে হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে। মার্কেট পরিস্থিতি বিবেচনায় আমার কাছে মনে হয় যে যদি ডাউন ট্রেন্ডে এসে সেল সিগনালে থাকে, তবে সিগন্যালটা খুব বেশি সে বড় করতে দিবে না। মার্কেট পরিস্থিতি পজিটিভ হওয়ার সাথে সাথে সে সিগন্যাল চেঞ্জ করে আবার আপ ট্রেন্ডে চলে যাবে। তো সে আপ ট্রেন্ডে গেলে যেটি বলছিলাম যে প্রাথমিক টার্গেট এই 90 টাকা, সো এই জায়গাটাতে একটা ভালো সাপোর্ট রয়েছে। এই জায়গাতে একটা ভালো সাপোর্ট রয়েছে 81-30 এবং 81
81 30 82 90 এই লেভেলেই একটা মনোশ্রামিক সাপোর্ট নিয়ে চেষ্টা করবে এবং এই সাপোর্ট থেকে ঘুরে গেলে আপনারা বাই করতে পারেন এবং আরএসআই যথেষ্ট ভালো জায়গাতে রয়েছে, বাট ভলিউমটা আরেকটু ইনক্রিজ করলে পারে সেটি বেশি সুবিধাজনক অবস্থায় হয়। তবে আমরা দেখব যে সে আরএসআইটাকে ভলিউমটাকে ক্যারি করতে পারে কিনা, অর্থাৎ যে ভলিউমটা সে করেছে এই ভলিউমটাকেই সে ধরে রাখতে পারে না। যদি ধরে রাখে তাহলে সে যে কোনো সময় একটা 3-4 টাকার 5 টাকার একটা গ্যাপ তৈরি করে দেবে। এরপরে আমরা রূপালী লাইফ নিয়ে একটু কথা বলবো। রূপালী লাইফের ভলিউমটা একেবারে ড্রাই হয়ে যায়নি, এখানে এখন পর্যন্ত ধরে রেখেছে এবং মেজর সাপোর্টে যেটা 78 টাকা সেই জায়গাতে রয়েছে এবং এই সাপোর্টটা ভেঙে ফেললে 76-60 এই লেভেলে চলে আসবে। বাই সিগন্যাল রয়েছে সেক্টর অনুযায়ী। যদি ইন্স্যুরেন্সের সাথে সাথে লাইফ ইন্স্যুরেন্স তো আমরা দেখছি যে মুভমেন্টে থাকে, তো সেই মুভমেন্টটা সবসময় দেখে এসেছি, আশা করছি যে এবারও সেই মুভমেন্টটা ধরে রাখবে এবং মার্কেট আপ ট্রেন্ডে যখনই চলে যাবে তখনও রূপালী লাইফ বা লাইফ সেক্টরে যে কোনো স্টকই যদি 5টা স্টক যদি মুভমেন্ট করে সেখানে আপনি রূপালী লাইফকে পাবেন। তো এই জায়গাটাতে রূপালী লাইফ এই জোনে এসে যদি কেউ বাই করতে চান তাহলে আমি বলবো যে একটা সেফ এন্ট্রি জোন হবে আপনার জন্য, যেখানে 3টা ধাপে আপনি যদি বাই করেন তাহলে নিশ্চিত আপনি লস করবেন না, প্রফিট পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনার তৈরি হবে। তবে সেটি অবশ্যই আপনার বাই প্ল্যান আপনি নিজে সাজাবেন, তারপরে আপনি বাই করবেন না, অর্থাৎ কার কথা শুনে বা আমার আলোচনা শুনে বাই না করে আপনার মতো করে বাই করবেন না। ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা দেখি, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের একটা র্যালি হচ্ছে, এই জায়গাতে র্যালিটা ব্রেক হতে 55 টাকা 50 পয়সার উপর একটা ব্রেক করলে আমরা স্টকটি 57 থেকে 59 এই লেভেলে দেখবো। বাই সিগন্যাল রয়েছে, আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, ভলিউমটা মোটামুটি খারাপ না। ক্রিস্টাল যাদের রয়েছে তারা ওয়েট করতে পারেন। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আমরা দেখতে পাচ্ছি 3 সাইডের ডাউন ট্রেন্ড। এখানে স্কয়ারের যারা মার্কেট মুভার অর্থাৎ মার্কেটটাকে সামনের দিকে আপ ট্রেন্ডে নিয়ে যেতে বড় ভূমিকা রাখে সেই সেক্টরের সেই একটি গুরুত্বপূর্ণ স্টক হচ্ছে স্কয়ার ফার্মা। তো স্কয়ার ফার্মার আজকে যেটি হয়েছে সেটি দেখেছেন যে 198 টাকা 40 পয়সা করেছে ইয়ারলি লো। তো এই জায়গাতে ভেঙে ফেললে 183 টাকা এই টাইপের ডাউন ট্রেন্ড হয়তো হবে না, একটু স্লো ডাউন ট্রেন্ড নিয়ে আমি মনে করি যে 198 টাকা থেকে 197 টাকা 80 পয়সা এই লেভেলে সে চেষ্টা করবে ডাউন ট্রেন্ডে আসার। তো ইপিএস ভালো এসেছে, ডিভিডেন্ড স্টোরি ভালো, সব মিলিয়ে প্রত্যাশা করলে ভুল হবে না যে স্কয়ার ফার্মা আপনার ডিভিডেন্ড সহ প্রফিট দিবে না। আপনি প্রত্যাশা 100% করতে পারেন, তবে সময় নেবে। এ ধরনের স্টক খুব স্লো মুভমেন্টে যায়। 2-3 বছর ধরে দেখলাম তো যে 212 থেকে 234 এই লেভেলটাতেই সে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে রয়েছে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝে তারপর আপনার বাই প্ল্যান বা সেল প্ল্যান যেটি করেন সেটা তৈরি করবেন। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি ওয়াচলিস্ট সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে, ওয়াচলিস্ট নিতে আগ্রহ হয়, তাহলে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।